স্বামীর বিছানা আমি রোজ হাতেই করতুম। এই ধপধপে সাদা বিছানাটার ওপর ভেতরে ভেতরে যে একটা লোভ জন্মাচ্ছিল, হঠাৎ এতদিনের পর আজ বিছানা করবার সময় সে কথা জানতে পেরে নিজের কাছেই যেন লজ্জায় মরে গেলুম। ঘড়িতে 12টা বাজতে তিনি শুতে এলেন। কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে বই পড়ছিলুম, তার পায়ের শব্দ সে খবর আজ এমনই স্পষ্ট করে আমার কানে কানে বলে দিল যে লজ্জায় মুখ তুলে চাইতেও পারলাম না। স্বামী বললেন, এখনো শোওনি যে? আমি বই থেকে মুখ তুলে ঘড়ির পানে তাকিয়ে যেন চমকে উঠলুম। তাই তো, 12টা বেজে গেছে। কিন্তু তিনি সব দেখতে পান। তিনি দেখেছিলেন আমি 5 মিনিট অন্তর ঘড়ি দেখেছি। স্বামী শয্যায় বসে একটু হেসে বললেন, আজ আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিলে? বললুম, কে বললে? তিনি বললেন, সেদিন তোমাকে তো বলেছি আমি হাত গুনতে জানি। বললুম, জানলে ভালোই, কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো, তিনি কি কি দোষ আমার দিলেন শুনি। তিনি বললেন, গোয়েন্দা দোষ দেয়নি, কিন্তু আমি দিচ্ছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এত অল্পে তোমার এত রাগ হয় কেন? বললুম, অল্প? তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়েই সকলের ওজন চলবে? কিন্তু তাও বলছি, তুমি যে এত বলছো, এই অত্যাচার চোখে দেখলে তোমার রাগ হতো। তিনি আবার একটু হাসলেন, বললেন, আমি বৈষ্ণব, আমার তো নিজের উপর অত্যাচারে রাগ করতে নেই। মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন, আর তোমাকে এখন থেকে তাই হতে হবে। কেন, আমার অপরাধ? বৈষ্ণবের স্ত্রী, এই মাত্র তোমার অপরাধ। বললুম, তা হতে পারে, কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয়। তা সে যে প্রভুই আদেশ করুন। তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না, তার কাছে আবার মহাপ্রভু কি? স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন, বললেন, কে ভগবান মানে না? তুমি? বললুম, হ্যাঁ আমি। তিনি বললেন, ভগবান মানো না কেন? বললুম, নেই বলে মানি নে, মিথ্যে বলে মানি নে। আমি লক্ষ্য করে দেখেছিলুম আমার স্বামীর হাসি মুখখানি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। এই কথার পরে সে মুখ একেবারে যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল। একটুখানি চুপ করে থেকে বললেন, শুনেছিলুম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন। আমি মাঝখানে ভুল শুধরে দিয়ে বললুম, তিনি নিজেকে নাস্তিক বলতেন না, অ্যাগনস্টিক বলতেন। স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে আবার কি? আমি বললুম, অ্যাগনস্টিক তারা যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না। কথাটা শেষ না হতেই স্বামী বলে উঠলেন, থাক এসব আলোচনা, আমার সামনে তুমি কোনোদিন আর একথা মুখে এনো না। তবু তর্ক করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মুখ পানে চেয়ে আর আমার মুখে কথা জোগালো না। ভগবানের উপর তার অচল বিশ্বাস আমি জানতুম, কিন্তু কোনো মানুষ যে আর একজনের মুখ থেকে তার অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে, এ ধারণাই আমার ছিল না। এই নিয়ে মামার বসবার ঘরে অনেক তর্ক নিজেও করেছি, অপরকেও করতে শুনেছি, রাগারাগি হয়ে যেতে বহুবার দেখেছি, কিন্তু এমন বেদনায় বিবর্ণ হয়ে যেতে কাউকে দেখিনি। আমি নিজেও ব্যথা বড় কম পেলুম না, কিন্তু কোনো তর্ক না করে এভাবে আমার মুখ বন্ধ করে দেওয়ার অপমানে আমার মাথা হেঁট হয়ে গেল। কিন্তু ভাবি, আমার অপমানের পালাটা এর উপর দিয়েই কেন সেদিন শেষ হলো না? যে মাদুরটা পেতে আমি নিচে শুতুম, সেটা ঘরের কোণে গুটানো থাকতো। আজ কে সরিয়ে রেখেছিল বলতে পারিনে। খুঁজে পাচ্ছি নে দেখে তিনি নিজে বিছানা থেকে একটা তোষক তুলে বললেন, আজ এইটে পেতে শো, এত রাত্রে কোথা আর খুঁজে বেড়াবে বলো? তার কণ্ঠস্বরে বিদ্রুপ ব্যঙ্গের লেশমাত্র ছিল না, তবুও কথাটা যেন অপমানের শুল হয়ে আমার বুকে বিঁধল। রোজ তো আমি নিচেই শুই। সামান্য একখানা মাদুর পেতে যেমন তেমন ভাবে রাত্রি যাপন করাটাই তো ছিল আমার সবচেয়ে বড় গর্ব। কিন্তু স্বামীর ছোট্ট দুটি কথাই যে আজ আমার সেই গর্ব ঠিক তত বড় লাঞ্ছনায় রূপান্তরিত হয়ে দেখা দেবে, এ কে ভেবেছিল?
অন্যত্র শোবার উপকরণ স্বামীর হাত থেকেই হাত পেতে নিলুম, কিন্তু শোবা মাত্রই কান্নার ঢেউ যেন আমার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল। জানি নে তিনি শুনতে পেয়েছিলেন কি না। সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছানা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছি। তিনি ডেকে বললেন, আজ এত ভোরে উঠলে যে? বললুম, ঘুম ভেঙে গেল, তাই বাইরে যাচ্ছি। বললেন, একটা কথা আমার শুনবে? রাগে অভিমানে সর্বাঙ্গ ভরে গেল। বললুম, তোমার কথা আমি শুনিনি। আমার মুখ পানে চেয়ে তিনি একটু হেসে বললেন, শোনো। আচ্ছা, তাহলে কাছে এসো, বলি। বললুম, আমি তো কালা নই, এখানে দাঁড়িয়েই শুনতে পাবো। পাবে না গো, পাবে না। বলেই হঠাৎ তিনি সম্মুখে ঝুঁকে পড়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি জোর করে ছাড়াতে গেলুম, কিন্তু তার সঙ্গে পারবো কেন। একেবারে বুকের কাছে টেনে নিয়ে হাত দিয়ে জোর করে আমার মুখ তুলে ধরে বললেন, যারা ভগবান মানে তারা কি বলে জানো? তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই। আমি বললুম, কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারো কাছে মিথ্যে বলতে নেই। স্বামী হেসে বললেন, বটে, কিন্তু তাই যদি হয়, অত বড় মিথ্যে কথাটা কাল কি করে মুখে আনলে বলো তো? কি করে বললে ভগবান তুমি মানো না? হঠাৎ মনে হলো, এত আশা করে কেউ বুঝি কখনো কারো সঙ্গে কথা কয়নি, তাই বলতে মুখে বাধ্যে লাগলো, কিন্তু তবু তো পোড়া অহংকার গেল না। বলে ফেললুম, ভগবান মানি বললেই বুঝি সত্য কথা বলা হতো? আমাকে আটকে রাখলে কেন? আর কোনো কথা আছে? তিনি ম্লান মুখে আস্তে আস্তে বললেন, আর একটা কথা, মায়ের কাছে আজ মাপ চেয়েও। আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। বললুম, মাপ চাওয়াটা কি ছেলে খেলা, না তার কোনো অর্থ আছে? স্বামী বললেন, অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য। বললুম, তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক? স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের পানে খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই, এ কথা ভবিষ্যতে কোনোদিন আর যেন মনে করে দিতে আমায় না হয়। আমি তর্ক করতে ভালোবাসি নে। মায়ের কাছে মাপ চাইতে না পারো, তার সঙ্গে আর কখনো বিবাদ করতে যেও না। বললুম, কেন, শুনতে পাইনে? তিনি বললেন, না, নিষেধ করা আমার কর্তব্য, তাই নিষেধ করে দিলুম। এই বলে তিনি বাইরে যাবার জন্য উঠে দাঁড়ালেন। আমি আর সইতে পারলুম না। বললুম, কর্তব্য জ্ঞানটা তোমাদের এত বেশি, সে কি আর কারো নেই? আমিও তো মানুষ, বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে। তা যদি তোমাদের ভালো না লাগে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, থাকলেই বিবাদ হবে, এই নিশ্চয়ই বলে দিচ্ছি। তিনি ফিরে দাঁড়িয়ে বললেন, তাহলে গুরুজনের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য? সে যদি হয়, যেদিন ইচ্ছে বাপের বাড়ি যাও, আমাদের কোনো আপত্তি নেই। স্বামী চলে গেলেন। আমি সেইখানেই ধপ করে বসে পড়লুম। মুখ দিয়ে শুধু আমার বার হলো, হায় রে, যার জন্যে চুরি করি সেই বলে চোর। সমস্ত সকালটা যে আমার কি করে কাটলো সে আমিই জানি, কিন্তু দুপুরবেলা স্বামীর মুখ থেকেই যে কথা শুনলুম তাতে বিস্ময়ের আর অবধি রইল না। খেতে বসিয়ে শাশুড়ি বললেন, কাল তোমাকে বলিনি বাছা, কিন্তু এ বউ নিয়ে তো আমি ঘর করতে পারি নে ঘনশ্যাম, কালকের কাণ্ড তো শুনেছ। স্বামী বললেন, শুনেছি মা। শাশুড়ি বললেন, তাহলে যা হোক এর একটা ব্যবস্থা করো। স্বামী একটুখানি হেসে বললেন, ব্যবস্থা করবার মালিক তো তুমি নিজেই মা। শাশুড়ি বললেন, তা কি আর পারি নে বাছা, একদিনেই পারি। এত বড় ধাড়ি মেয়ে, আমার তো বিয়ে দিতেই ইচ্ছে ছিল না, শুধু। স্বামী বললেন, সে কথা ভেবে আর লাভ কি মা? আর ভালো মন্দ যাই হোক, বাড়ির বড় বউকে তো আর ফেলতে পারবে না। ও চাই আমি একটু ভালো খাই দাই, সে ব্যবস্থাই কেন করে দাও না মা। শাশুড়ি বললেন, অবাক করলি ঘনশ্যাম, আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে আজ ও এসে আমাকে শিখিয়ে দেবে? আর তোমারই বা দোষ কি বাবা?
অত বড় বউ যেদিন এসেছে সেই দিনই জানতে পেরেছি সংসার এবার ভাঙলো। তা বাছা, আমার গিন্নিপনায় আর না যদি চলে, ওর হাতেই না হয় ভাড়ারের চাবি দিচ্ছি। কই গা বড় বৌমা, বেরিয়ে এসো গো, চাবি নিয়ে যাও। বলে শাশুড়ি ঝনাত করে চাবির গোছাটা রান্নাঘরের দাওয়ার ওপর ফেলে দিলেন। স্বামী আরেকটি কথাও কইলেন না। মুখ বুজে ভাত খেয়ে বাইরে যাওয়ার সময় বলতে বলতে গেলেন, সব মেয়ে মানুষের ওই এক রোগ, কাকেই বা কি বলি। আমার বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল। আমি যে কেন ঝগড়া করেছি তা উনি জানতে পেরেছেন। এই কথাটা শতবার মুখে আবৃত্তি করে সহস্র রকমে মনের মধ্যে অনুভব করতে লাগলুম। সকালের সমস্ত ব্যথা আমার যেন ধুয়ে মুছে গেল। এখন কতবার মনে হয়, ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই শিখেছিলুম, কিন্তু এই কথাটা কোথাও যদি শিখতে পেতুম। পৃথিবীতে তুচ্ছ একটা কথা গুছিয়ে না বলবার দোষে, ছোট একটি কথা মুখ ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারী না ছারখার হয়ে যায়। হয়তো তাহলে এ কাহিনী লিখবার আজ আবশ্যকই হতো না। তাই তো বারবার বলি, ওরে হতভাগী, এত শিখেছিলি, এটা শুধু শিখিসনি। মেয়ে মানুষের কার মানে মান, কার হতাদরে তোদের মানের অট্টালিকা তাসের অট্টালিকার মতোই এক নিমেষে একটা ফুয়ে ধূলিসাৎ হয়ে যায়। তবে তোর কপাল পুড়বে না তো পুড়বে কার? সমস্ত সন্ধেবেলাটা ঘরে খিল দিয়ে যদি সাজসজ্জাই করলি, অসময়ে ঘুমের ভান করে যদি স্বামীর পালঙ্কের একধারে গিয়ে শুতেই পারলি, তাকে একটা সাড়া দিতেই কি তোর এমন কণ্ঠরোধ হলো? তিনি ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন, একটা হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলতেই কি তোর হাতে পক্ষাঘাত হলো? সেই তো সারা রাত্রি ধরে মাটিতে পড়ে পড়ে কাঁদলি। একবার মুখ ফুটে বলতেই কি শুধু এত বাধা হলো? আচ্ছা, তুমি তোমার বিছানাতে এসে শো, আমি আমার ভূমিশয্যাতে না হয় ফিরে যাচ্ছি। অনেক বেলায় যখন ঘুম ভাঙল, মনে হলো যেন জ্বর হয়েছে। উঠে বাইরে যাচ্ছি, স্বামী এসে ঘরে ঢুকলেন। আমি মুখ নিচু করে একপাশে দাঁড়িয়ে রইলুম। তিনি বললেন, তোমাদের গ্রামের নরেনবাবু এসেছেন। বুকের ভেতরটায় ধক করে উঠল। স্বামী বলতে লাগলেন, আমাদের নিখিলের তিনি কলেজের বন্ধু, চিতর বিলে হাঁস শিকার করবার জন্য কলকাতায় থাকতে সে বুঝি কবে নেমন্তন্ন করে এসেছিল, তাই এসেছেন। তুমিও তাকে বেশ চেনো না? উফ, মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই? ঘাড় নেড়ে জানালুম, আছে, কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত আমার তেতো হয়ে গেল। স্বামী বললেন, তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে। শুনে এমনি চমকে উঠলুম যে ভয় হলো, হয়তো আমার চমকটা তার চোখে পড়েছে। কিন্তু এদিকে তার দৃষ্টি ছিল না। বললেন, কাল রাত্রি থেকেই মায়ের বাতটা ভয়ানক বেড়েছে। এদিকে নিখিলও বাড়ি নেই, অখিলকেও তার অফিস করতে হবে। মুখ নিচু করে কোনো মতে বললুম, তুমি? আমার কিছুতেই থাকবার জো নেই, রায়গঞ্জে পাট কিনতে না গেলেই নয়। কখন ফিরবে? ফিরতে আবার কাল এই সময়, রাত্রিটা সেখানেই থাকতে হবে। তাহলে আর কোথাও তাকে যেতে বলো, আমি বউ মানুষ, শ্বশুরবাড়িতে তার সামনে বার হতে পারবো না। স্বামী বললেন, ছি, তা কি হয়? আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি, তুমি সামনে না বার হও, আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও। এই বলে তিনি বাইরে চলে গেলেন। সেই দিন 5 মাস পরে আবার নরেনকে দেখলুম। দুপুরবেলা সে খেতে বসেছিল। আমি রান্নাঘরে দোরের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারলুম না। কিন্তু চাইবা মাত্রই আমার সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে সে পরকে বোঝানো শক্ত। মস্ত একটা তেঁতুল বিছে এঁকে বেঁকে চলে যেতে দেখলে সর্বাঙ্গ যেমন করে ওঠে, অথচ যতক্ষণ সেটা দেখা যায়, চোখ ফিরুতে পারা যায় না, ঠিক তেমনি করে আমি নরেনের পানে চেয়ে রইলুম। ছি ছি, ওর ওই দেহটাকে কি করে যে একদিন ছুঁয়েছি, মনে পড়তেই
সর্বশরীর কাঁটা দিয়ে মাথার চুল পর্যন্ত আমার খাড়া হয়ে উঠল। খেতে খেতে সে মাঝে মাঝে চোখ তুলে চারিদিকে কি যে খুঁজছিল সে আমি জানি। আমাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেল। সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, হাঁ গা, তোমাদের বড় বউ যে বড় বেরুলো না। রাঁধুনি জানতো যে ইনি আমাদের বাপের বাড়ির লোক, গ্রামের জমিদার। তাই বোধ করি খুশি করবার জন্যেই হাসির ভঙ্গিতে এক ঝুড়ি মিথ্যে কথা বলে তার মন জোগালে। বললে, কি জানি বাবু, বড় বৌমার ভারী লজ্জা, নইলে তিনিই তো আপনার জন্যে আজ নিজে রাঁধলেন। রান্নাঘরে বসে তিনিই তো আপনার সব খাবার এগিয়ে গুছিয়ে দিচ্ছেন। লজ্জা করে কিন্তু কম সম খাবেন না বাবু, তাহলে তিনি বড় রাগ করবেন, আমাকে বলে দিলেন। মানুষের শয়তানির অন্ত নেই, দুঃসাহসেরও অবধি নেই। সে স্বচ্ছন্দে স্নেহের হাসিতে মুখখানা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বললে, আমার কাছে তোর আবার লজ্জা কি রে সদু? আয় আয়, বেরিয়ে আয়, অনেক দিন দেখিনি, একবার দেখি। কাঠ হয়ে সেই দরজা ধরে দাঁড়িয়ে রইলুম। আমার মেজোজাও রান্নাঘরে ছিল। ঠাট্টা করে বললে, দিদির সবটাতেই বাড়াবাড়ি, পাড়ার লোক, ভাইয়ের মতো, বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছ, কথা কয়েছ, আর আজই যত লজ্জা। একবার দেখতে চাচ্ছেন, যাও না। এর আর জবাব দেব কি? বেলা তখন 2-2:30। বাড়ির সবাই যে যার ঘরে শুয়েছে। চাকরটা এসে বাইরে থেকে বলল, বাবু পান চাইছেন মা? কে বাবু? নরেন বাবু। তিনি শিকার করতে যাননি? কই না, বৈঠকখানায় শুয়ে আছেন যে। তাহলে শিকারের ছলটাও মিথ্যে। পান পাঠিয়ে দিয়ে জানালায় এসে বসলুম। এ বাড়িতে আসা পর্যন্ত এই জানালাটি ছিল আমার সবচেয়ে প্রিয়। নিচেই ফুল বাগান, এক ঝাড় চামেলি ফুলের গাছ দিয়ে সম্মুখটা ঢাকা। এখানে বসলে বাইরের সমস্ত দেখা যায়, কিন্তু বাইরে থেকে কিছু দেখা যায় না। আমি মানুষের এই বড় একটা অদ্ভুত কাণ্ড দেখি যে বিপদটা হঠাৎ তার ঘাড়ে এসে পড়ে তাকে একান্ত অস্থির ও উদ্বিগ্ন করে দিয়ে যায়। অনেক সময়ে সে তাকেই একপাশে ঠেলে দিয়ে একটা তুচ্ছ কথা চিন্তা করতে বসে যায়। বাইরে পান পাঠিয়ে দিয়ে আমি নরেনের কথাই ভাবতে বসেছিলাম সত্যি, কিন্তু কখন কোন ফাঁকে যে আমার স্বামী এসে আমার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিলেন সে আমি টেরও পাইনি। আমার স্বামীকে আমি যত দেখছিলুম ততই আশ্চর্য হয়ে যাচ্ছিলুম। সবচেয়ে আশ্চর্য হতুম তার ক্ষমা করবার ক্ষমতা দেখে। আগে আগে মনে হতো এ তার দুর্বলতা, পুরুষত্বের অভাব, শাসন করবার সাধ্য নেই বলেই ক্ষমা করেন। কিন্তু যত দিন যাচ্ছিল ততই টের পাচ্ছিলুম তিনি যেমন বুদ্ধিমান তেমনি দৃঢ়। আমাকে যে তিনি ভেতরে ভেতরে কত ভালোবেসেছেন সে তো আমি অসংশয়ে অনুভব করতে পারি, কিন্তু সে ভালোবাসার ওপর এতটুকু জোর খাটাবার সাহস আমার তো হয় না। একদিন কথায় কথায় বলেছিলুম, আচ্ছা তুমিই বাড়ির সর্বস্ব, কিন্তু তোমাকে যে বাড়ি শুদ্ধ সবাই অযত্ন অবহেলা করে, এমনকি অত্যাচার করে, এ কি তুমি ইচ্ছা করলে শাসন করে দিতে পারো না? তিনি হেসে জবাব দিয়েছিলেন, কই, কেউ তো অযত্ন করে না। কিন্তু আমি নিশ্চয়ই জানতুম কিছুই তার অবিদিত ছিল না। বললুম, আচ্ছা যত বড় দোষী হোক তুমি কি সব মাপ করতে পারো? তিনি তেমনি হাসি মুখে বললেন, যে সত্যি ক্ষমা চায় তাকে করতেই হবে, এ যে আমাদের মহাপ্রভুর আদেশ গো। তাই এক একদিন চুপ করে বসে ভাবতুম, ভগবান যদি সত্যি নেই তাহলে এত শক্তি এত শান্তি ইনি পেলেন কোথায়? এই যে আমি স্ত্রীর কর্তব্য একদিনের জন্যে করিনে, তবু তো তিনি কোনোদিন স্বামীর জোর নিয়ে আমায় অমর্যাদা অপমান করেন না। আমাদের ঘরের কুলুঙ্গিতে একটি শ্বেত পাথরের গৌরাঙ্গ মূর্তি ছিল। আমি কত রাত্রে ঘুম ভেঙে দেখেছি স্বামী বিছানার উপর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে তার পানে চেয়ে আছেন।
আর দুচক্ষু বয়ে অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। সময়ে সময়ে তার মুখ দেখে আমারও যেন কান্না আসতো। মনে হতো অমনি করে একটা দিনও কাঁদতে পারলে বুঝি মনের অর্ধেক বেদনা কমে যাবে। পাশের কলুঙ্গিতে তার খান কয়েক বড় আদরের বই ছিল। তার দেখা দেখি আমিও মাঝে মাঝে পড়তুম। লেখাগুলো যে আমি সত্যি বলে বিশ্বাস করতুম তা নয়, তবুও এমন কতদিন হয়েছে, কখন পড়ায় মন লেগে গেছে, কখন বেলা বয়ে গেছে, কখন দুফোঁটা চোখের জল গড়িয়ে গালের উপর শুকিয়ে আছে, কিছুই ঠাউর পাইনি। কতদিন হিংসে পর্যন্ত হয়েছে। তার মতো আমিও যদি এগুলি সমস্ত সত্যি বলেই ভাবতে পারতুম। কিছুদিন থেকে আমি বেশ টের পেতুম কি একটা ব্যথা যেন প্রতিদিনই আমার বুকের মধ্যে জমা হয়ে উঠছিল, কিন্তু কেন, কিসের জন্যে তা কিছুতে হাতড়ে পেতুম না। শুধু মনে হতো আমার যেন কেউ কোথাও নেই। ভাবতুম মায়ের জন্যেই বুঝি ভেতরে ভেতরে মন কেমন করে। তাই কতদিন ঠিক করেছি কালই পাঠিয়ে দিতে বলবো। কিন্তু যেই মনে হতো এই ঘরটি ছেড়ে আর কোথাও যাচ্ছি না, অমনি সমস্ত সংকল্প কোথায় যে ভেসে যেত তাকে মুখ ফুটে বলাও হতো না। মনে করলুম যাই, কলুঙ্গি থেকে বইখানা এনে একটু পড়ি। আজকাল এই বইখানা হয়েছিল আমার অনেক দুঃখের সান্ত্বনা। কিন্তু উঠতে গিয়ে হঠাৎ আঁচলে একটা টান পড়তেই ফিরে চেয়ে নিজের চক্ষুকে বিশ্বাস হলো না। দেখি আমার আঁচল ধরে জানালার বাইরে দাঁড়িয়ে নরেন। একটু হলেই চেঁচিয়ে ফেলেছিলুম আর কি। সে কখন এসেছে, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে কিছুই জানতে পারিনি। কিন্তু কি করে যে সেদিন আপনাকে সামলে ফেলেছিলুম আমি আজও ভেবে পাইনি। ফিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলুম, এখানে এসেছো কেন? শিকার করতে? নরেন বললে, বসো, বলছি। আমি জানালার উপর বসে পড়ে বললুম, শিকার করতে যাওনি কেন? নরেন বললে, ঘনশ্যামবাবুর হুকুম পাইনি। যাওয়ার সময় বলে গেলেন, আমরা বৈষ্ণব, আমাদের বাড়ি থেকে জীব হত্যা করা নিষেধ। চক্ষের নিমেষে স্বামী গর্বে আমার বুকখানা ফুলে উঠল। তিনি কোনো কর্তব্য ভোলেন না, সেদিকে তার এক বিন্দু দুর্বলতা নেই। মনে মনে ভাবলুম, এই লোকটা দেখে যাক আমার স্বামী কত বড়। বললুম, তাহলে বাড়ি ফিরে গেলে না কেন? সে লোকটা গরাদের ফাঁক দিয়ে খপ করে আমার হাতটা চেপে ধরে বললে, সদু, টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচে উঠে যখন শুনলুম তুমি পরের হয়েছ আর আমার নেই, তখন বারবার করে বললুম, ভগবান আমাকে বাঁচালে কেন? তোমার কাছে আমি এইটুকু বয়সের মধ্যে এমন কি পাপ করেছি যার শাস্তি দেবার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে? বললুম, তুমি ভগবান মানো? নরেন থতমত খেয়ে বলতে লাগলো, না, হ্যাঁ, না মানে, কিন্তু সে সময়ে কি জানো? থাকবে। তারপরে? নরেন বলে উঠল, সে আমার কি দিন যেদিন শুনলুম তুমি আমারই আছো, শুধু নামে অন্যের, নইলে আমারই চিরকাল, শুধু আমারই। আজও একদিনের জন্য আর কারো শয্যায় রাত্রি। ছি ছি, চুপ করো। কিন্তু কে তোমাকে খবর দিলে? কার কাছে শুনলে? তোমাদের যে দাসী 3-4 দিন হলো বাড়ি যাওয়ার নাম করে চলে গেছে, যে মুক্ত কি তোমার লোক ছিল? বলে জোর করে তার হাত ছাড়াতে গেল, কিন্তু এবারেও সে তেমনি সজোরে ধরে রাখলে। তার চোখ দিয়ে ফোঁটা 2 জলও গড়িয়ে পড়ল। বললে, সদু, এমনি করেই কি আমাদের জীবনের শেষ হবে? অমন অসুখে না পড়লে আজ কেউ তো আমাদের আলাদা করে রাখতে পারতো না। যে অপরাধ আমার নিজের নয় তার জন্য কেন এত বড় শাস্তি ভোগ করব? লোকে ভগবান ভগবান বলে, কিন্তু তিনি সত্যি থাকলে কি বিনা দোষে এত বড় সাজা আমাদের দিতেন? কখনো না। তুমিই বা কিসের জন্য একজন অচেনা মুখ্য লোকের... থাক থাক, ও কথা থাক। নরেন চমকে উঠে বললে, আচ্ছা থাক, কিন্তু যদি জানতুম তুমি সুখে আছো, সুখী হয়েছ, তাহলে হয়তো একদিন মনকে সান্ত্বনা দিতে পারতুম। কিন্তু কোনো সম্বলই যে আমার হাতে নেই, আমি বাঁচব কি করে?
আবার তার চোখে জল এসে পড়ল। এবার সে আমার হাতটাই টেনে নিয়ে তার নিজের চোখের জল মুছে বললে, এমন কোনো সভ্য দেশ পৃথিবীতে আছে যেখানে এত বড় অন্যায় হতে পারত? মেয়ে মানুষ বলে কি তার প্রাণ নেই? তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে এমন করে তাকে সারা জীবন দগ্ধ করবার অধিকার সংসারে কার আছে? কোন দেশের মেয়েরা ইচ্ছে করলে এমন বিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে যেখানে খুশি চলে যেতে না পারে? এসব কথা আমি সমস্তই জানতাম। আমার মামার ঘরে নব্যযুগের সাম্য, মৈত্রী, স্বাধীনতার কোনো আলোচনাই বাকি ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন দুলতে লাগলো। বললুম, তুমি আমাকে কি করতে বলো? নরেন বললে, আমি তোমাকে কোনো কথাই বলবো না। এইটুকু শুধু জানিয়ে যাব যে মরণের গ্রাস থেকে উঠে পর্যন্ত আমি এই আজকের দিনের প্রতীক্ষা করেই পথ চেয়েছিলুম। তারপরে হয়তো একদিন শুনতে পাবে যেখান থেকে উঠে এসেছি তার কাছেই ফিরে চলে গেছি। কিন্তু তোমার কাছে এই আমার শেষ নিবেদন রইল শুধু, বেঁচে থাকতে যখন কিছুই পেলুম না, মরণের পরে যেন ওই চোখের দুফোঁটা জল পাই। আত্মা বলে যদি কিছু থাকে তাতেই তৃপ্তি হবে। আমার হাতটা তার হাতের মধ্যেই রইল। চুপ করে বসে রইলুম। এখন ভাবি, সেদিন যদি ঘুণাগ্রেও জানতুম মানুষের মনের দাম এই, একেবারে উল্টো ধারায় বইতে দিতে এইটুকু মাত্র সময়, এইটুকু মাত্র মাল মশলার প্রয়োজন, তাহলে যেমন করে হোক সেদিন তার হাত ছাড়িয়ে নিয়ে জানলা বন্ধ করে দিতুম। কিছুতেই তার একটা কথাও কানে ঢুকতে দিতুম না। কটা কথা, কফোটা চোখের জলই বা তার খরচ হয়েছিল। কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে পাতা শুদ্ধ সর গাছ যেমন করে কাঁপতে থাকে, তেমনি করে আমার সমগ্র দেহটা কাঁপতে লাগলো। মনে হতে লাগলো নরেন যেন কোনো অদ্ভুত কৌশলে আমার 5 আঙুলের ভেতর দিয়ে 500 বিদ্যুতের ধারা আমার সর্বাঙ্গে বইয়ে দিয়ে আমার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত অবশ করে আনছে। সেদিন মাঝখানের সেই লোহার গরাদগুলো যদি না থাকতো, আর সে যদি আমাকে টেনে তুলে নিয়ে পালাতো, হয়তো আমি একবার চেঁচাতে পর্যন্ত পারতুম না, ওগো কে আছো, আমায় রক্ষা করো। দুজনে কতক্ষণ এমন স্তব্ধ হয়েছিলুম জানি নে। সে হঠাৎ বলে উঠল, সদু, কেন? তুমি তো বেশ জানো আমাদের মিথ্যে শাস্ত্রগুলো শুধু মেয়ে মানুষকে বেঁধে রাখবার শেকল মাত্র, যেমন করে হোক আটকে রেখে তাদের সেবা নেবার ফন্দি। সতীর মহিমা কেবল মেয়ে মানুষের বেলায়, পুরুষের বেলায় সব ফাঁকি। আত্মা আত্মা যে করে সে কি মেয়ে মানুষের দেহে নেই? তার কি স্বাধীন সত্তা নেই? সে কি শুধু এসেছিল পুরুষের সেবাদাসী হবার জন্যে? বৌমা, বলি কথা তোমাদের শেষ হবে না বাছা? মাথার উপর বাজ ভেঙে পড়লেও বোধ করি মানুষে এমন করে চমকে ওঠে না। আমরা দুজনে যেমন করে চমকে উঠলুম। নরেন হাত ছেড়ে দিয়ে বসে পড়ল। আমি মুখ ফিরিয়ে দেখলুম বারান্দায় খোলা জানালার ঠিক সম্মুখে দাঁড়িয়ে আমার শাশুড়ি। বললেন, বাছা, এ পাড়ার লোকগুলো তো তেমন সভ্য নয়। অমন করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখলে হয়তো বা দোষের ভেবে নেবে। বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ হতো। কি একটা জবাব দিতে গেলুম, কিন্তু মুখের মধ্যে জিভটা আমার আড়ষ্ট রইল, একটা কথাও ফুটল না। তিনি একটুখানি হেসে বললেন, বলতে পারিনে বাছা, শুধু ভেবেই মরি বৌমাটি কেন আমার এত কষ্ট সয়ে মাটিতে শুয়ে থাকেন। তা বেশ, বাবুটি নাকি দুপুরবেলা চা খান, চা তৈরিও হয়েছে। একবার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করো দেখি বৌমা, চায়ের পিয়ালাটা বৈঠকখানায় পাঠিয়ে দেব, না ওই বাগানে দাঁড়িয়ে খাবেন? উঠে দাঁড়িয়ে প্রবল চেষ্টায় তবে কইতে পারলুম। বললুম, তুমি কি রোজ এমনি করে আমার ঘরে আড়ি পাতো মা? শাশুড়ি মাথা নেড়ে বললেন, না না, সময় পাই কোথা, সংসারের কাজ করেই তো সারতে পারিনি। এই দেখো না বাছা, বাতে মরছি, তবু চা তৈরি করতে রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তাই এ ঘরেই না হয় পাঠিয়ে দিচ্ছি। বাবুটির আবার ভারী লজ্জার শরীর, আমি থাকলে হয়তো খাবেন না, তা যাচ্ছি আমি। বলে তিনি ফিক করে একটু মুচকি হেসে চলে গেলেন। এমনই মেয়ে মানুষের বিদ্বেষ। প্রতিশোধ নেবার বেলায়
শাশুড়ি বধূর মান্য সম্বন্ধের কোনো উঁচু নিচুর ব্যবধানই রাখলেন না। সেইখানেই মেঝের ওপর চোখ বুজে শুয়ে পড়লুম। সর্বাঙ্গ বয়ে ঝরঝর করে ঘাম ঝরে সমস্ত মাটিটা ভিজে গেল। শুধু একটা সান্ত্বনা ছিল, আজ তিনি আসবেন না। আজকার রাত্রিটা অন্তত চুপ করে পড়ে থাকতে পারবো, তার কাছে কৈফিয়ত দিতে হবে না। কতবার ভাবলুম উঠে বসি, কাজকর্ম করি, যেন কিছুই হয়নি, কিন্তু কিছুতেই পারলুম না। সমস্ত শরীর যেন থরথর করতে লাগলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। এ ঘরে কেউ আলো দিতে এলো না। রাত্রি তখন প্রায় 8টা। সহসা তার গলা বাইরে থেকে কানে আসতেই বুকের সমস্ত রক্ত চলাচল যেন একেবারে থেমে গেল। তিনি চাকরকে জিজ্ঞাসা করছিলেন, বঙ্কু, নরেনবাবু হঠাৎ চলে গেলেন কেন রে? চাকরের জবাব শোনা গেল না। তখন নিজেই বললেন, খুব সম্ভব শিকার করতে বারণ করেছিলুম বলে, তা উপায় কি? অন্দরে ঢুকতেই শাশুড়ি ঠাকুরুন ডেকে বললেন, একবার আমার ঘরে এসো তো বাবা। তার যে এক মুহূর্ত দেরি সইবে না সে আমি জানতুম। তিনি যখন আমার ঘরে এলেন, আমি কিসের একটা প্রচণ্ড নিষ্ঠুর আঘাত প্রতীক্ষা করেই যেন সর্বাঙ্গ কাঠের মতো শক্ত করে পড়ে রইলুম। কিন্তু তিনি একটা কথাও বললেন না। কাপড় চাপড় ছেড়ে সন্ধ্যা আহ্নিক করতে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। শাশুড়ি তাকে যেন এইমাত্র একটা কথাও বলেননি। তারপরে যথা সময়ে খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘরে শুতে এলেন। সারা রাত্রির মধ্যে আমার সঙ্গে একটা কথাও হলো না। সকালবেলা সমস্ত দ্বিধা সংকোচ প্রাণপণে ঝেড়ে ফেলে দিয়ে রান্নাঘরে ঢুকতে যাচ্ছি। মেজোজা বললেন, হেসেলে তোমার আর এসে কাজ নেই দিদি, আজ আমিই আছি। বললুম, তুমি থাকলে কি আমাকে থাকতে নেই মেজদি? কাজ কি, মা কি জন্যে বারণ করে গেলেন? বলে তিনি যে ঘাড় ফিরিয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলেন, সে আমি স্পষ্ট টের পেলুম। মুখ দিয়ে আমার একটা কথাও বার হলো না। আড়ষ্ট হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে এলুম। দেখলুম বাড়ির শুদ্ধ সকলের মুখ ঘোর অন্ধকার। শুধু যার মুখ সবচেয়ে অন্ধকার হবার কথা, তার মুখেই কোনো বিকার নেই। স্বামীর নিত্য প্রসন্ন মুখ আজও তেমনি প্রসন্ন। হায় রে, শুধু একবার গিয়ে যদি বলি, প্রভু, এই পাপিষ্ঠার মুখ থেকে তার অপরাধের বিবরণ শুনে তাকে নিজের হাতে দণ্ড দাও। কিন্তু সমস্ত লোকের এই বিচারহীন শাস্তি আর সহ্য হয় না। কিন্তু সে তো কোনো মতেই পারলুম না। তবুও এই বাড়িতে, এই ঘরের মধ্যেই আমার দিন কাটতে লাগলো। এ কেমন করে আমার দ্বারা সম্ভব হতে পেরেছিল তা আজ আমি জানি। যে কাল মায়ের বুক থেকে পুত্র শোকের ভার পর্যন্ত হালকা করে দেয়, সে যে এই পাপিষ্ঠার মাথা থেকে তার অপরাধের বোঝা লঘু করে দেবে, সে আর বিচিত্র কি? যে দণ্ড একদিন মানুষ অকাতরে মাথায় তুলে নেয়, আর একদিন তাকেই সে মাথা থেকে ফেলতে পারলে বাঁচে। কালের ব্যবধানে অপরাধের খোঁচা যতই অস্পষ্ট, যত লঘু হয়ে আসতে থাকে, দণ্ডের ভার ততই গুরুতর, ততই অসহ্য হয়ে উঠতে থাকে। এই তো মানুষের মন, এই তো তার গঠন, তাকে অনিশ্চিত সংশয়ে মরিয়া করে তোলে। একদিন দুদিন করে যখন 7 দিন কেটে গেল, তখন কেবলই মনে হতে লাগলো, এতই কি দোষ করেছি যে স্বামী একটা মুখের কথাও জিজ্ঞাসা না করে নির্বিচারে দণ্ড দিয়ে যাবেন? কিন্তু তিনি যে সকলের সঙ্গে মিলে নিঃশব্দে আমাকে পীড়ন করে যাচ্ছেন, এ বুদ্ধি যে কোথায় পেয়েছিলুম, এখন তাই শুধু ভাবি। সেদিন সকালে শুনলুম শাশুড়ি বলছেন, ফিরে এলি মা মুক্ত? 5 দিন বলে কতদিন দেরি করলি বলতো বাছা? সে যে কেন ফিরে এসেছে তা মনে মনে বুঝলুম। নাইতে যাচ্ছি, দেখা হলো। মুচকি হেসে হাতের মধ্যে একটা কাগজ গুঁজে দিলে। হঠাৎ মনে হলো সে যেন এক টুকরো জ্বলন্ত কয়লা আমার হাতের তেলোয় টিপে ধরেছে। ইচ্ছে হলো তক্ষুনি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই। কিন্তু সে যে নরেনের চিঠি, না পড়েই যদি ছিঁড়ে ফেলতে পারবো,
তাহলে মেয়ে মানুষের মনের মধ্যে বিশ্বের সেই অফুরন্ত চিরন্তন কৌতূহল জমা রয়েছে কিসের জন্যে? নির্জন পুকুর ঘাটে জলে পা ছড়িয়ে দিয়ে চিঠি খুলে বসলুম। অনেকক্ষণ পর্যন্ত একটা কথাও পড়তে পারলুম না। চিঠি লাল কালিতে লেখা, মনে হতে লাগলো তার রাঙা অক্ষরগুলো যেন এক পাল কেন্নুর বাচ্চার মতো গায়ে গায়ে জড়িয়ে কিলকিল করে নড়ে নড়ে বেড়াচ্ছে। তারপরে পড়লুম, একবার দুবার তিনবার পড়লুম। তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দিয়ে স্নান করে ঘরে ফিরে এলুম। কি ছিল তাতে? সংসারে যা সবচেয়ে বড় অপরাধ তাই লেখা ছিল। ধোপা এসে বললেন, মা ঠাকুরুন, বাবুর ময়লা কাপড় দাও। জামার পকেটগুলো সব দেখে দিতে গিয়ে একখানা পোস্ট কার্ড বেরিয়ে এলো। হাতে তুলে দেখি আমার চিঠি, মা লিখেছেন। তারিখ দেখলুম 5 দিন আগের, কিন্তু আজও আমি পাইনি। পড়ে দেখি সর্বনাশ। মা লিখেছেন, শুধু রান্নাঘরটি ছাড়া আর সমস্ত পুড়ে ভস্মসাৎ হয়ে গেছে। এই ঘরটির মধ্যে কোনো মতে সবাই মাথা গুঁজে আছেন। দু চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু এক ফোঁটা জল বেরুলো না। কতক্ষণ যে এভাবে বসেছিলাম জানি নে। ধোপার চিৎকারে আবার সজাগ হয়ে উঠলুম। তাড়াতাড়ি তাকে কাপড়গুলো ফেলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লুম। এইবার চোখের জলে বালিশ ভিজে গেল। কিন্তু এই কি তার ঈশ্বর পরায়ণতা? আমার মা গরিব, এক বিন্দু সাহায্য করতে অনুরোধ করি, এই ভয়ে চিঠিখানা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। এত বড় ক্ষুদ্রতা আমার নাস্তিক মামার দ্বারা কি কখনো সম্ভব হতে পারত? আজ তিনি ঘরে আসতে কথা কইলুম। বললুম, আমাদের বাড়ি পুড়ে গেছে। তিনি মুখ পানে চেয়ে বললেন, কোথায় শুনলে? গায়ের ওপর পোস্টকার্ড ছুঁড়ে ফেলে দিয়ে জবাব দিলুম, ধোপাকে কাপড় দিয়ে তোমারই পকেট থেকে পেলুম। দেখো, আমাদের নাস্তিক বলে তুমি ঘৃণা করো জানি, কিন্তু যারা লুকিয়ে পরে চিঠি পড়ে, আড়ালে গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের আমরাও ঘৃণা করি। তোমার বাড়ি শুদ্ধ লোকেরই কি এই ব্যবসা? যে লোক নিজের অপরাধে মগ্ন হয়ে আছে তার মুখের এই কথা। কিন্তু আমি নিঃসংশয়ে বলতে পারি, এত বড় স্পর্ধিত আঘাত আমার স্বামী ছাড়া আর কেউ সহ্য করতে পারত না। মহাপ্রভুর শাসন কি অক্ষয় কবজের মতোই, যে তার মনটিকে অহর্নিশ ঘিরে রক্ষে করত? আমার এমন তীক্ষ্ণ শুলও খান খান হয়ে পড়ে গেল। একটুখানি ম্লান হেসে বললেন, কেমন অন্যমনস্ক হয়ে পড়ে ফেলেছিলুম সদু, আমাকে মাপ করো। এই প্রথম তিনি আমাকে নাম ধরে ডাকলেন। বললুম, মিথ্যে কথা। তাহলে আমার চিঠি আমাকে দিতে, কেন এ খবর লুকিয়েছ তাও জানি। তিনি বললেন, শুধু দুঃখ পেতে বই তো না, তাই ভেবেছিলুম কিছুদিন পরে তোমাকে জানাবো। বললুম, কেমন করে তুমি হাত কোনো সে আমার জানতে বাকি নেই। তুমি কি বাড়ি শুদ্ধ সবাইকে আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছ? স্পাই? ইংরেজ মহিলারা এমন স্বামীর মুখ পর্যন্ত দেখে না, তা জানো? ওরে হতভাগী, বল বল, যা মুখে আসে বলে নে। শাস্তি তোর গেছে কোথায়? সবই যে তোলা রইল। স্বামী স্তব্ধ হয়ে বসে রইলেন, একটা কথারও জবাব দিলেন না। এখন ভাবি, এত ক্ষমা করতেও মানুষে পারে? কিন্তু আমার ভেতরে যত গ্লানি, যত অপমান এতদিন ধীরে ধীরে জমা হয়ে উঠেছিল, একবার মুক্তি পেয়ে তারা কোনো মতেই আর ফিরতে চাইলে না। একটু থেমে আবার বললুম, আমি হেসেলে ঢুকতে তিনি একটুখানি যেন চমকে উঠে মাঝখানেই বলে উঠলেন, তাই বটে, তাই আমার খাবার ব্যবস্থাটা আবার। বললুম, সে নালিশ আমার নয়। বাঙালির ঘরে জন্মেছি বলেই যে তোমরা খুঁচে খুঁচে আমাকে তিল তিল করে মারবে, সে অধিকার তোমাদের আমি কিছুতেই দেব না, তা নিশ্চয়ই জেনো। আমার মামার বাড়িতে এখনও রান্নাঘরটা বাকি আছে, আমি তার মধ্যেই আবার ফিরে যাব। কাল আমি যাচ্ছি। স্বামী অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললেন, যাওয়াই উচিত বটে, কিন্তু তোমার গয়নাগুলো রেখে যেও। শুনে অবাক হয়ে গেলুম। এতহীন, এত ছোট স্বামীর স্ত্রী আমি? পোড়া মুখে হঠাৎ হাসি এলো। বললুম, সেগুলো কেড়ে নিতে চাও তো? বেশ,
আমি রেখেই যাব। প্রদীপের ক্ষীণ আলোতে স্পষ্ট দেখতে পেলুম তার মুখখানি যেন সাদা হয়ে গেল। বললেন, না না, তোমার কিছু গয়না আমি ভিক্ষে চাচ্ছি, আমার টাকার বড় অনটন, তাই বাধা দেব। কিন্তু এমন পোড়া কপালি আমি যে ও মুখ দেখেও কথাটা বিশ্বাস করতে পারলুম না। বললুম, বাধা দাও, বেচে ফেলো, যা ইচ্ছে করো, তোমাদের গয়নার ওপর আমার এতটুকু লোভ নেই। বলে তখনই বাক্স খুলে আমার সমস্ত গয়না বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিলুম। যে দুগাছি বালা মা দিয়েছিলেন সেই দুটি ছাড়া গা থেকে পর্যন্ত গয়না খুলে ফেলে দিলুম। তাতেও তৃপ্তি হলো না। বেনারসি কাপড়, জামা প্রভৃতি যা কিছু এরা দিয়েছিলেন সমস্ত বার করে টান মেরে ফেলে দিলুম। স্বামী পাথরের মতো স্থির নির্বাক হয়ে বসে রইলেন। আমার ঘৃণায়, বৃতৃষ্ণায় সমস্ত মনটা এমনই বিষিয়ে উঠল যে এক ঘরের মধ্যে থাকাও অসহ্য হয়ে পড়ল। বেরিয়ে এসে অন্ধকার বারান্দায় একধারে আঁচল পেতে শুয়ে পড়লুম। মনে হলো দোরের আড়াল থেকে কে যেন বেরিয়ে গেল। কান্নায় বুক ফেটে যেতে লাগলো। তবু প্রাণপণে মুখে কাপড় গুঁজে দিয়ে মান বাঁচালুম। কখন ঘুমিয়ে পড়েছিলুম জানি নে। উঠে দেখি ভোর হয়। ঘরে গিয়ে দেখি বিছানা খালি। দু একখানা ছাড়া প্রায় সমস্ত গয়না নিয়ে তিনি কখন বেরিয়ে গেছেন। সারা দিন তিনি বাড়ি এলেন না। রাত্রি 12টা বেজে গেল, তার দেখা নাই। তন্দ্রার মধ্যেও বোধ করি সজাগ ছিলুম। রাত্রি 2টোর পর বাগানের দিকেই সেই জানালাটার গায়ে খটখট শব্দ শুনেই বুঝলুম এ নরেন। কেমন করে যেন আমি নিশ্চয়ই জানতুম আজ রাত্রে সে আসবে। স্বামী ঘরে নেই, এ খবর মুখ তো দেবেই, এবং এ সুযোগ সে কিছুতেই ছাড়বে না। কোথাও কাছাকাছি সে যে আছেই, এ যেন আমি ভাবি অমঙ্গলের মতো অনুভব করতুম। নরেন এত নিঃসংশয় ছিল যে সে অনায়াসে বললে, দেরি করো না, যেমন আছো বেরিয়ে এসো, মুখ তো খিড়কি খুলে দাঁড়িয়ে আছে। বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসলুম। মা বসুমতী, গাড়ি শুদ্ধ হতভাগীকে সেদিন গ্রাস করলে না কেন? কলকাতায় বউবাজারের একটা ছোট্ট বাসায় গিয়ে যখন উঠলুম তখন বেলা 8:30। আমাকে পৌঁছে দিয়েই নরেন তার নিজের বাসায় কিছুক্ষণের জন্য চলে গেল। দাসী ওপরের ঘরে বিছানা পেতে রেখেছিল। টলতে টলতে গিয়ে শুয়ে পড়লুম। আশ্চর্য যে কথা কখনো ভাবিনি, সমস্ত ভাবনা ছেয়ে তখন সেই কথাই আমার মনে পড়তে লাগলো। আমি 9 বছর বয়সে একবার জলে ডুবে যাই। অনেক যত্ন চেষ্টার পরে জ্ঞান হলে মায়ের হাত ধরে ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। মা শিয়রে বসে এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক হাতে পাখায় বাতাস করেছিলেন। মায়ের মুখ আর তার সেই পাখা নিয়ে হাত নাড়াটা ছাড়া সংসারে আর যেন আমার কিছু রইল না। দাসী এসে বললে, বৌমা, কলের জল চলে যাবে, উঠে চান করে নাও। স্নান করে এলুম। উড়ে বামুন ভাত দিয়ে গেল। মনে হয় কিছু খেয়েও ছিলুম, কিন্তু উঠতে না উঠতে সমস্ত বমি হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে নির্জীবের মতো বিছানায় এসে শুয়ে পড়বা মাত্রই বোধ করি ঘুমিয়ে পড়েছিলুম। স্বপ্ন দেখলুম স্বামীর সঙ্গে ঝগড়া করছি। তিনি তেমনই নীরবে বসে আছেন, আর আমি গায়ের গয়না খুলে তার গায়ে ছুঁড়ে ফেলছি। কিন্তু গয়নাগুলো আর ফুরোয় না, আমার ছুঁড়ে ফেলাও থামে না। যত ফেলি ততই যেন কোথা থেকে গয়নায় সর্বাঙ্গ ভরে ওঠে। হঠাৎ হাতের ভারী অনন্তটা ছুঁড়ে ফেলতেই সেটা সজোরে গিয়ে তার কপালে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি চোখ বুজে শুয়ে পড়লেন, আর সেই ফাটা কপাল থেকে রক্তের ধারা ফিনকি দিয়ে কড়িকাঠে গিয়ে ঠেকতে লাগলো। এমন করে কতক্ষণ যে কেটেছিল আর কতক্ষণ যে কাটতে পারত বলতে পারিনে। যখন ঘুম ভাঙল তখন চোখের জলে বালিশ বিছানা ভিজে গেছে। চোখ চেয়ে দেখি তখন অনেক বেলা আছে, আর নরেন পাশে বসে আমাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙাচ্ছে। সে বললে, স্বপন দেখছিলে?
ইস, এ হয়েছে কি বলে কোচার খুঁট দিয়ে মুখ মুছিয়ে দিলে। স্বপন, এক মুহূর্তে মনটা যেন স্বস্তিতে ভরে গেল। চোখ রোগড়ে উঠে বসে দেখলুম সম্মুখেই মস্ত একটা কাপড়ে মোড়া পার্সেল। ও কি? তোমার জামা কাপড় সব কিনে আনলুম। তুমি কিনতে গেলে কেন? নরেন একটু হেসে বললে, আমি ছাড়া আর কে কিনবে? এত কান্না আর আমি কখনো কাঁদিনি। নরেন বললে, আচ্ছা পা ছেড়ে উঠে বস বোন, আমি দিব্যি করছি আমরা এক মায়ের পেটের ভাই বোন। তোকে যত ভালোই বাসিনে কেন, তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষে করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা। আমার অদৃষ্টে যা হবার হোক। কাল সমস্ত রাতটি তাকে চোখে দেখিনি, আজ আবার সমস্ত রাতটি দেখতে না পেলে যে আমি মরে যাব ভাই। দাসী ঘরে প্রদীপ দিয়ে গেল। নরেন উঠে গিয়ে একটা মোড়ার ওপর বসে বললে, মুক্তোর কাছে আমি সমস্ত শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনোদিন একসঙ্গে তো। তাড়াতাড়ি বললুম, তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি জিজ্ঞেস করো না। নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বললে, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? তখন গ্রামের মধ্যে তোমার কি দুর্গতি হবে বলো তো? বুকের ভেতরটা কে যেন দু হাতে পাকিয়ে মুচড়ে দিলে, কিন্তু তক্ষুনি নিজেকে সামলে নিয়ে বললুম, ঘরে নেবেন না সে জানি, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড় অপরাধ হোক, সত্যি সত্যি মাপ চাইলে তার না বলবার জো নেই। এ যে আমি তার মুখেই শুনেছি ভাই। আমাকে তুমি তার পায়ের তলায় রেখে এসো নরেন দাদা। ভগবান তোমাকে রাজ্যেশ্বর করবেন, আমি কাই মনে বলছি। মনে করেছিলুম আর চোখের জল ফেলব না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারলুম না, আবার ঝরঝর করে পড়তে লাগলো। নরেন মিনিট খানেক চুপ করে থেকে বললে, সদু, তুমি কি সত্যিই ভগবান মানো? আজ চরম দুঃখে মুখ দিয়ে পরম সত্য বার হয়ে গেল। বললুম, মানি। তিনি আছেন বলেই তো এত করেও ফিরে যেতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেন দাদা, ফিরে যাওয়ার কথা মুখে আনতুম না। নরেন বললে, কিন্তু আমি তো মানি নে। তাড়াতাড়ি বলে উঠলুম, আমি বলছি, আমার মতো তুমিও একদিন নিশ্চয়ই মানবে। সে তখন বোঝা যাবে বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কি যেন ভাবছে বুঝতে পেরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। আমার 1 মিনিট দেরি সইছিল না। বললুম, আমাকে কখন রেখে আসবে নরেন দাদা? নরেন মুখ তুলে ধীরে ধীরে বললে, সে কখনো তোমাকে নেবে না। সে চিন্তা কেন করছো ভাই? নিন না নিন সে তার ইচ্ছে, কিন্তু আমাকে তিনি ক্ষমা করবেন এ কথা নিশ্চয়ই বলতে পারি। ক্ষমা না নিলে ক্ষমা করা না করা দুই সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গণ্ডগোল পড়ে যাবে একবার ভেবে দেখো দিকি। ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললুম, সে ভাবনা এতটুকু করো না নরেন দাদা, তখন তিনি আমার উপায় করে দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আর তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না। তখন এ কথার কি যে জবাব দেব ভেবে পেলুম না। বললুম, তাতেই বা তোমার ভয় কি? নরেন ম্লান মুখে জোর করে একটু হেসে বললে, ভয় এমন কিছু নয়। 5-7 বছরের জন্যে জেল খাটতে হবে। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতুম না। মনের এতটুকু স্থিরতা নেই? এ কি ছেলে খেলা? আমি কেঁদে ফেলে বললুম, তবে আমার কি উপায় হবে ভাই? আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন না করে তো আমি কিছুতে বাঁচব না। নরেন উঠে দাঁড়িয়ে বললে, শুধু নিজের কথাই ভাবছো, আমার বিপদ তো ভাবছো না? এখন সব দিক না বুঝে আমি কোনো কাজ করতে পারবো না। ও কি, বাসায় যাচ্ছ নাকি? রাগে দুঃখে হতাশে
আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা কুটে কাঁদতে লাগলুম। তুমি সঙ্গে না যাও, এইখান থেকে আমার যাবার উপায় করে দাও, আমি একলা ফিরে যাব। ওগো, আমি তার দিব্যি করে বলছি, আমি কারোর নাম করব না, কাউকে বিপদে জড়াবো না, সমস্ত শাস্তি একা মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ি নরেন্দা, আমাকে আটকে রেখে আমার সর্বনাশ করো না। মুখ তুলে দেখি সে ঘরে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখি তালা বন্ধ। উড়ে বামুন বললে, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এসে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আর একবার মাটির ওপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললুম, ভগবান, কখনো তোমাকে ডাকিনি, আজ ডাকছি, তোমার এই একান্ত নিরুপায় মহা পাপিষ্ঠা সন্তানের গতি দাও। আমার সে ডাক কত প্রচণ্ড, তার শক্তি যে কত দুর্নিবার, আজ সে শুধু আমিই জানি। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটলো সে ইতিহাস বলবার আমার সামর্থ্যও নেই, ধৈর্যও নেই। সে যাক। বিকেল বেলায় আমার উপরের ঘরের জানালায় বসে নিচে গলির পানে তাকিয়েছিলুম। আপিসের ছুটি হয়ে গেছে। সারাদিনের খাটুনির পর বাবুরা বাড়িমুখো হনহন করে চলেছে, অধিকাংশই সামান্য গৃহস্থ। তাদের বাড়ির ছবি আমার চোখের উপর স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে কারা বেশি ব্যস্ত, জলখাবার সাজাতে, চা তৈরি করতে সবচেয়ে কারা বেশি ছুটোছুটি করে বেড়াচ্ছে, সেটা মনে হতেই বুকের ভেতরটা ধক করে উঠল। মনে পড়ল তিনিও সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এলেন। কোথায় কাপড়, কোথায় গামছা, কোথায় জল। ডাকাডাকির পর কেউ হয়তো সাড়াও দিলে না। তারপরে হয়তো মেজ দেওরের খাবারের সঙ্গে তারও একটুখানি জল খাবারের জোগাড় মেজবউ করে রেখেছে, না হয় ভুলেই গেছে। আমি তো আর নেই, ভুলতে ভয়ই বাকি। হয়তো বা শুধু 1 গেলাস জল চেয়ে খেয়ে ময়লা বিছানাটা কোঁচা দিয়ে একটু ঝেড়ে নিয়ে শুয়ে পড়বেন। তারপরে রাত দুপুরে 2টো শুকনো ঝরঝরে ভাত, একটু ভাতে পোড়া, ওবেলার একটুখানি ডাল হয়তো বা আছে, হয়তো বা উঠে গেছে। সকলের দিয়ে থুয়ে দুধ একটু বাঁচে তো সে পরম ভাগ্য। নিরীহ ভালো মানুষ, কাউকে কড়া কথা বলতে পারেন না, কারো ওপর রাগ দেখাতে জানেন না। ওরে মহা পাতকী, এত বড় নিষ্ঠুর মহা পাপ তোর চেয়ে বেশি সংসারে কেউ কি কোনোদিন করেছে? ইচ্ছে হলো এই লোহার গড়াদেতে মাথাটা ছেঁচে ফেলে সমস্ত ভাবনা চিন্তার এইখানেই শেষ করে দিই। বোধ করি অনেকক্ষণ পর্যন্ত কোনো দিকেই চোখ ছিল না। হঠাৎ কড়া নাড়ার শব্দে চমকে উঠে দেখি সদর দরজায় দাঁড়িয়ে নরেন আর মুক্ত। তাড়াতাড়ি চোখ মুছে ফেলে নিচের বিছানায় উঠে এসে বসলুম। সেই দিন থেকে নরেন আর আসেনি। আমার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিঃসংশয়ে বুঝতে পেরেছিল বলে ভয়ে এদিক মারায়নি। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে স্বামীর বিরুদ্ধে আমি তার উপকারেই লাগব না। তাই তার ভয়ও যেমন হয়েছিল, রাগও তেমনি হয়েছিল। ঘরে ঢুকে আমার দিকে চেয়েই দুজনে একসঙ্গে চমকে উঠল। নরেন বললে, তোমার এত অসুখ করেছিল তো আমাকে খবর দাওনি কেন? তোমার বামুনটা তো আমার বাসা চেনে। ঝি দালানে ঝাঁট দিচ্ছিল। সে খপ করে বলে বসলো, অসুখ করবে কেন? শুধু জল খেয়ে থাকলে মানুষ রোগা হবে না বাবু? 2টি বেলা দেখছি ভাতের থালা যেমন বাড়া হয় তেমনি পড়ে থাকে, অর্ধেক দিন তো হাতও দেন না। শুনে দুজনেই স্তব্ধ হয়ে আমার পানে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর নরেন বাসায় চলে গেলে মুক্তকে নিচে টেনে নিয়ে বললুম, কেমন আছেন তিনি? মুক্ত কেঁদে ফেললে, বললে, অদৃষ্ট ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর করতে পেলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মুক্ত চোখ মুছে বললে, মনে হলে বুকের ভিতরটায় যে কি করতে থাকে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আর সবাই জানে। তুমি বাড়ি পোড়ার খবর পেয়ে
রাত্রিরেই রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছো। তোমার শাশুড়িরও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করে তার সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছে। কি বজ্জাত! যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণের দুঃখ হয়। সাধে কি আর তুমি ঝগড়া করতে বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল। বলতে গিয়ে সত্যি সত্যি যেন দম আটকে এলো। আজ মুক্তোর কাছে শুনতে পেলুম আমাদের পোড়া বাড়ি আবার মেরামত হচ্ছে। তিনি টাকা দিয়েছেন। হয়তো সেই জন্যই আমার গয়নাগুলো হঠাৎ বাঁধা দেবার তার প্রয়োজন হয়েছিল। বললুম, বল মুক্তো, সব বল। যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটি একটি করে শোনা। এতটুকু দয়া তোরা আমাকে করিস নে। মুক্তো বললে, এবারের ঠিকানা তিনি জানেন। শিউরে উঠে বললুম, কি করে? মাসখানেক আগে যখন এবারই তোমার জন্যেই ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর একদিন নদীর ধারে নরেনবাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখে দেখেছিলেন। তারপর বামুনের পা ছুঁয়ে মিথ্যে বলতে পারলুম না বৌমা। চলে আসবার দিন এ বাসার ঠিকানা বলে ফেললুম। এলিয়ে মুক্তোর কোলের ওপরেই চোখ বুজে শুয়ে পড়লুম। অনেকক্ষণ পরে মুক্তো বললে, বৌমা, কেন মুক্তো? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে এসে পড়েন? প্রাণপণ বলে উঠে বসে মুক্তোর মুখ চেপে ধরলুম। না মুক্তো, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্তো জোর করে তার মুখ ছাড়িয়ে নিয়ে বললে, আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এ কথার আর জবাব দিলুম না। চোখ বুজে শুয়ে পড়লুম। মনে মনে বললুম, ওরে মুক্তো, পৃথিবী এখনো পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্তো নিচে থেকে ভাত খেয়ে ফিরে এলো। তখন রাত্রি 10টা। ঘরে ঢুকে বললে, মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু আসছেন। বলেই বেরিয়ে গেল। আবার এত রাত্রে? তাড়াতাড়ি কাপড় সেরে উঠে বসতেই দেখলুম দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন নয়, আমার স্বামী। বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি তুমি আমারই আছো, বাড়ি চলো। মনে মনে বললুম, ভগবান, এত যদি দিলে তবে আরও একটু দাও। ওই দুটি পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে সচেতন রাখো।